যেহেতু সবাই আজ সাদা পাঞ্জাবি পরেছে তাই ফালাক একটি সাদা পাঞ্জাবি জুলফিকারকে দিল, যেটা নিয়ে ওয়াশরুমে চলে যায় জুলফিকার। ফালাক এবার দৌড়ে রোহিণীর কাছে এসে বলে, চলো চলো এবার যাই। এই পাগল, না মানে ওনার আশেপাশে যত থাকবো ততই বিপদ। মুখটা পানসুটে করে রোহিণী বলে, আমার কিন্তু এমন মনে হয় না জুলফিকার ভাই তোমার সব চাওয়া পাওয়া পূর্ণ করতে চায়। এই মাত্র বললে শুনলে না, তোমার জন্য জীবন দিয়ে দিবে। এর মানে জুলফিকার ভাইয়ের পাগলা মন তোমার জন্য ব্যাকুল। ফালাক লজ্জায় মাথা নিচু করে। রোহিণী বলে, এখনই জুলফিকার ভাই আসবে, তাকে নিয়েই না হয় যাওয়া যাবে। এর মাঝেই মর্জিনা বলে ওঠে, আর জিসান ভাই? ও হ্যাঁ, আমি তো তার কথা ভুলেই গেছিলাম। বলেই মনে মনে বলে, এই বাড়িতে যে যাকে যত বেশি ভয় পায় সে যেন তারই বেশি খেয়াল রাখে। এটি কি ভালোবাসার আরেক রূপ নাকি মোহ, জানতে হবে আমাকে। জুলফিকার বের হলেও পাঞ্জাবি পরে সেদিকে তাকিয়ে আছে চারকন্যা। কতদিন সাদা পাঞ্জাবি পরে দেখেনি জুলফিকারকে। শুধু সাদা না, কালো ব্যতীত কোনো রঙের পাঞ্জাবিতে দেখা যায়নি তাকে। অন্যরা যা একটু দেখেছে ফালাক দেখেইনি এখনো অবধি। আজ প্রথম দেখল। এক ধ্যানে তাকিয়ে আছে জুলফিকারের দিকে। জুলফিকার ফালাকের সামনে এসে বলে, আমাকে ভালো লাগছে? ব্যতিক্রম কিছুই পাচ্ছি না আপনার মাঝে। মনে যা আছে তাই প্রকাশ করে দিল ফালাক। তবে এটাতে যে অপর পাশের ব্যক্তিটির মন খারাপ হবে এটা আন্দাজ করেনি। জুলফিকার মন খারাপ করেছে রোহিণী বুঝতে পেরে বলে, এই যে এত বড় বাড়ি আর মাথার চুল রেখেছ, এগুলো কি বাজে দেখা যায় না? এগুলো কাল ছোট ছোট করে কাটবে। আজ চলো জিসান ভাইকে নিয়ে নিচে যাই। জুলফিকার আনন্দের সহিত বলে ওঠে, যিশু ভাই যাবে? হুররে! এই যিশু ভাই কোথায় তুই? বলেই দৌড়ে জিসানের ঘরের দিকে গেল জুলফিকার। ফালাক আর রোহিণী পিছু নিতে গেলে মর্জিনা বলে, জুলফি ভাই তো গেল, আমাদের আর যাওয়ার দরকার নেই। জুলফি ভাই একাই ওই পাগলটাকে নিয়ে আসতে পারবে। মর্জিনার কথা শুনে হেসে দিল সবাই। ফালাক সামনের দেয়ালের দিকে তাকাতেই জুলফিকারের ঝোলানো একটি বড় ছবি দেখতে পায়। কালো পাঞ্জাবির স্বাভাবিকের চেয়ে একটু বড় দাড়ি আর মাথার চুল, তবে এতেই বেশি আকর্ষণীয় লাগে তাকে দেখতে। সব থেকে বড় আকর্ষণীয় বিষয় জুলফিকারের চোখের সুরমা পড়া। সুরমা চোখে জুলফিকারকে দেখলে ফালাক যেন তার প্রতি মোহিত হতে থাকে। নিচে বসে জেহির বারবার তাকাচ্ছে উপরের দিকে। সে দেখছে সবাই মিলে জুলফিকারের ঘরে গেছে। আবার কিছুক্ষণ পর জুলফিকার সাদা পাঞ্জাবি পরে জিসানের ঘরের দিকে গেছে, এটাও দেখেছে। ফালাক কি করতে সেখানে গেছে বুঝতে পারছে না। জেহিরের দিকে চোখ যায় জুনায়েদ সওদাগরের। তিনি তো আগেই রুবাইদার মুখে শুনেছেন জেহিরের অনুভূতির কথা, তাই তিনি নিজ স্থানে বসেই ডাক দিলেন জেহিরকে। জেহির তার কাছে গিয়ে নিচু হয়, কান পাতল বসে থাকা জুনায়েদ সওদাগরের দিকে। জুনায়েদ সওদাগর বলেন, শুনলাম তোমার নাকি একটা পছন্দ আছে। যদি তাকে মনে ধরে আমাকে বলতে পারো, তোমাদের 4 হাত এক করে দেব। এত বড় একটা সুখবর পেয়ে খুশি হলো জেহির। মুখে মুচকি হাসি বজায় রেখে বলে, সময় হলে তোমাকে বলবো বড় বাবা। ওদের কথাগুলো শোনার চেষ্টায় আছে দুজন ব্যক্তি, জুবাইর সওদাগর আর জাহানারার স্বামী তৌহিদ। কিছু কর্ণপাত না হলেও বুঝতে পারল প্রয়োজনীয় কথা চলছে সেখানে। ছেলেকে নিয়ে কি কথায় মশগুল এটা বুঝতে না পারলেও একমাত্র তার বড় ছেলেই এখন ভাইয়ের আশা ভরসা, এটাই যেন গর্বের বিষয়। এদিকে তাহের, সে তার মতো ফোনে ব্যস্ত, ঠোঁটে হাসি বজায় রেখে ফোন টিপছে। উপরে থেকে হাসাহাসি শব্দ পেয়ে সবাই উপরের দিকে তাকালো। 4 জন মেয়ে মিলে 2 জন ছেলেকে সাজিয়ে এনেছে। অনেকদিন পর নিজের ছেলেকে পাঞ্জাবি আর টুপি পরিহিত অবস্থায় দেখে চোখ ভিজে এলো জুনায়েদ সওদাগরের। রোহিণী এসে সিঁড়ি দিয়ে নেমে জোরে জোরে চিল্লিয়ে ডাকছে, খালামণি, ও খালামণি, দেখে যাও তোমার ছেলেকে। রুবাইদা কোমরে গুজে রাখা কাপড় মেলতে মেলতে নিজেকে ঠিক করে হলরুমে আসে। এসে ছেলের দিকে তাকিয়ে অপলক দৃষ্টিতে দেখছে। এই ছেলেকে এভাবে পরিপাটি দেখলেই তার চোখ জুড়িয়ে যায়। রুবাইদা জুলফিকারের কাছে এসে জুলফিকারের কপালে চুম্বন দিয়ে বলে, আমার আব্বাজান। ফরিদা জিসানের দিকে তাকিয়ে আছে। 2 মা আজ তাদের ছেলেদেরকে দেখে আনন্দে অশ্রু বিসর্জন দিতে থাকে। সবার এভাবে নীরবতা পালনের মাঝে আজান দেয়। মেয়েরা মাথায় কাপড় দেয়া শুরু করেছে। জুলফিকার আর জিসান এসে দাঁড়ায় পুরুষদের মাঝে, তবে তাকালো না কারো দিকে। আজান শেষ হতেই সবাই মিলে চলে যায় মসজিদে।
এদিকে রুবাইদা কৃতজ্ঞ হয়ে চাইল রোহিণীর দিকে। রোহিণী বলে ওঠে, আমার কি মনে হয় জানো খালামণি, না থাক এখন না, পরে বলবো। কি এমন কথা বলতে চায় রোহিণী বুঝলো না কেউ। যেহেতু পরে বলবে বলেছে তাই আর বাড়তি কথা বাড়ালো না রুবাইদা। সবার চাহনি তার দিকে। ফরিদা ও জাহানারা কান পেতে আছে এদিকে। রান্নাবাড়া শেষ করে গিনিরা সবাই গোসলে চলে যায়। রোহিণী গোসল করে এসে ফালাককে বলে, এখন তুমি যাও। ফালাক যেতেই সেখানে রুবাইদা উপস্থিত হয়। রোহিণী ভেজা কাপড়গুলো ব্যালকনিতে নেড়ে দেয়। এখন আর ছাদে যেতে ইচ্ছে করছে না তার। ঘরে এসে রুবাইদাকে দেখে বলে, কিছু বলবে খালামণি? রুবাইদা এদিক ওদিক দেখে নিয়ে বলে, তুই এখন কি বলতে চেয়েছিলি? কখন? ওই যে সবাই মসজিদে যাচ্ছিল তখন। ওহ, ওটা ভুলেই গেছিলাম। আসলে খালামণি, আমার কাছে মনে হয় জুলফিকার ভাইকে সুস্থ করার ঔষধ পেয়ে গেছি। আনন্দের সাথে রুবাইদা বলে। কি? ফালাক। ভ্রু কুঁচকে এলো রুবাইদার। কিছু বলার আগেই রোহিণী বলে, তোমার ছেলে কারো কথা শুনুক বা না শুনুক, ফালাক কিছু বললেই শুনে। তোমার ছেলের পাগলা মন ফালাককে খুব বেশি ভালোবাসে। কথাগুলো শুনে খুশি না হয়ে বরং মুখটা আতঙ্কিত করলো রুবাইদা। রোহিণী বলে, আমার কাছে এটাও মনে হয় ফালাক নিজেও ভালোবাসে জুলফিকার ভাইকে। কি বলতে চাচ্ছিস? আমি চাই ফালাক আর জুলফিকার ভাই এদেরকে এক করতে। ফালাক যদি মেনে নেয় তাহলে, এছাড়া জোর করে না। জুলফিকার ভাইকে ফালাক যেভাবে কন্ট্রোল করে আর ফালাকের দৃষ্টিভঙ্গি ভাইয়ের প্রতি যেভাবে প্রকাশ করে, আমার কাছে এটাই মনে হয় ওদেরকে অন্তত বিয়ে না দিলেও এটা নিয়ে কিছু কথা বলা উচিত। এটা শুনে বিনা মেঘে বজ্রপাতের মতো কম্পন উপলব্ধি করল রুবাইদা। রোহিণী মুখে হাসি ফুটিয়ে রেখেছে। রুবাইদা চোখের পানি ফেলে নিম্ন স্বরে বলে, জুলফিকারের সাথে ফালাকের বিয়ে কখনোই সম্ভব না। কেন? জুলফিকার একমাত্র মধুজাকে ভালোবেসেছে। ওর জন্য আমার ছেলেটা যে কষ্ট করেছে তা আমি নিজে দেখেছি। এমনকি ওর এই পাগলা ভালোবাসার ফল তো আজ আর ছেলেটা পাগল। কিন্তু সে তো নেই খালামণি। যে নেই তার কথা ভেবে কেন এত কষ্ট পেতে হবে? জুলফিকার ভাইকে নতুন করে বাঁচতে হবে। আর সে এখন ফালাককে বউ বউ করে। ফালাক ছাড়া কিছুই বোঝে না সে। এটা যে আমাদের ভাবনা রেমা। আমি তো আর আমার ছেলের জন্য কোনো মেয়ের জীবন নষ্ট করতে পারি না। অবাকের সাথে রোহিণী বলে, জীবন কেন নষ্ট হবে? জুলফিকার ভাই ট্রমার জন্য অসুস্থ। আমি বাইরের দেশে ডক্টরের সাথে কথা বলেছি। সে যেটা চায় ওটা পেলে ধীরে ধীরে মস্তিষ্কের পরিবর্তন ঘটবে। এতে করে সে নিজেকে সুস্থ রাখতে পারবে। এদিকে ফালাক মেয়েটাও খুব ভালো। ওর তো তুমি ছাড়া চারকুলে কেউ নেই। সব থেকে ভালো তো এটাতেই যে তোমার মিষ্টি মা তোমার বৌমা হয়ে থাকবে। কিন্তু জুলফিকার সুস্থ হয়ে গেলে যে ফালাককে মেনে নিবে না। আমার মিষ্টি মা যে তাহলে শুধু আত্মত্যাগ করেই যাবে। আর যাই হোক, আমি কোনো মেয়েকে অন্ধকারে রাখতে পারবো না। আমার ছেলেটার কথা ভেবে এক অনাথ মেয়ের জীবনের হাসি কেড়ে নেওয়ার মতো পাপ আমি করতে পারি না। জুলফিকারকে আমি কত ভালো ভালো মেয়েদের সাথে বিয়ে দিতে চেয়েছিলাম। এমনকি প্রথম দিকে তো আমি ফালাকের কথাটি বলেছি ওকে। তুই কি ভাবিস আমি আমার মিষ্টিমা আর জুলফিকারের কথা ভাবিনি? আমি ভেবেছিলাম রে। আমি চেয়েছিলাম ওদের চার হাত এক করতে, কিন্তু আমার ছেলেটাই তখনই না করেছিল। বলেছিল আমি জীবনে কিছু চাইনি আম্মিজান, এখন শুধু মধুজাকে চাই। ফালাকের ছবি দেখার সাথে সাথে ওটার সামনে থেকে সরিয়ে দেয়। তাহলে বুঝ ও তখন মধুজার জন্য কতটা ব্যাকুল ছিল যে সে তার মায়ের চাওয়াকে প্রত্যাখ্যান করে। রোহিণী আর কিছু বলল না। রুবাইদা চোখের পানি মুছে বলে, তুই এমনি ফালাকের হেল্প নিয়ে জুলফিকারকে সুস্থ কর, কিন্তু ওদের মধ্যে ভালোবাসা নামক কোনো কিছুই আনিস না। মেয়েটা জ্বলে পুড়ে ছারকার হয়ে যাবে। একটা মেয়ের জীবনে বাবা আর স্বামী বটবৃক্ষ হয়ে থাকে। মেয়েটার বাবা থেকেও নেই। এখন স্বামী যদি তাকে স্ত্রীর মর্যাদা না দেয় তাহলে জীবনে পাবেটা কি? রোহিণী আর কিছু বলার মতো পেল না।
এটা তো সত্যি জুলফিকার এখনো পাগল, আর সুস্থ হলেও ফালাককে মেনে নেবে কিনা সন্দেহ। ফালাক তো তখন পুরোটাই বিধ্বস্ত হয়ে যাবে। রোহিণীকে চুপ থাকতে দেখে রুবাইদা তার বাম হাত দিয়ে রোহিণীর বাম দিকের কাঁধে দুইটা নাড়া দিয়ে বলে, এসব মাথা থেকে জেরে ফেল। জুলফিকার কখনো ফালাকের হবে না, কারণ জুলফিকার কখনো ফালাককে ভালোবাসতে পারবে না। পাগল মন আর সুস্থ জীবনের ভালোবাসা দুটোই আলাদা। নিচে আয়, খাবার বাড়তে হবে। বলেই চলে যায় রুবাইদা। রুবাইদার শেষের কথাটি কর্ণপাত হয়েছে ফালাকের। আপনা আপনি চোখ দিয়ে দুফোঁটা পানি পড়তে থাকে। কষ্ট হচ্ছে তার, কিন্তু কেন? ওই পাগলটার জন্য? তবে কি সত্যি ভালোবেসেছে সে একটা পাগলকে? সামনে থাকা আয়নায় ফালাকের প্রতিবিম্ব দেখছিল রোহিণী। রুবাইদার কথাগুলো ভাবছে, আবার ফালাককে দেখছে। অবশেষে মনে মনে বলে, সবার সব মতামতের বাইরে একজনের ইচ্ছা শক্তির জোর বেশি। আল্লাহ তাআলা যদি চায় এক পাগলের সাথেই বিয়ে হবে। আল্লাহ তাআলা যদি চায় এর থেকে ভালো বা খারাপ কারো সাথেও বিয়ে হতে পারে। আমরা এইটা ঠিক করার কেউ না, আমরা শুধু উসিলা। রোহিণী পেছনে ঘুরতেই ফালাক চোখের পানি মুছে নেয়, মিথ্যে হাসি দেখিয়ে বলে, চলো আমরা খাবার গোছাই। মর্জিনা আর তামান্না চলে এসেছে। ফরিদা আর জাহানারা এখন ফেসিয়াল করতে ব্যস্ত। সবাই খাবার বাড়ছে, এমন সময় পুরুষরা সবাই চলে আসে। জুনায়েদ সওদাগর মন খারাপের সাথে বাকি সবার, শুধু মন ফুরফুরে আছে জুলফিকার আর জিসানের। রুবাইদা সবাইকে দেখে নিয়ে বলে, কি হয়েছে তোমাদের? সোফায় বসে জুনায়েদ সওদাগর বলেন, মর্জিনা, এক গ্লাস ঠান্ডা পানি দে। মর্জিনা পানি আনতেই পান করলো, তারপর রুবাইদার দিকে ফিরে বলে, আমাদের জমিদার বাড়িতে নতুন করে কাজ শুরু হবে। অবাক হলো সবাই। ফালাক অবাক হলো জমিদার বাড়ি শুনে। এটাই তো রাজবাড়ির মতো, আবার জমিদার বাড়িও আছে? প্রশ্ন করে মর্জিনাকে। জমিদার বাড়ি আবার কোথা থেকে এলো? আরে ওটা তো পুরনো বাড়ি, সওদাগর বংশ আগে জমিদার ছিল, সেই সূত্রেই তো এখনো নাম ডাক। জুলফি ভাইয়ের দাদার বাবা নাকি 2 বিয়ে করে তারপর জমি ভাগাভাগি করে। যতটুকু শুনেছি অর্ধেক সম্পত্তি বেচে এখন এই আছে। আর বংশসূত্র অনুসারে ওই বাড়ির মালিক জুলফি ভাই। যে আগে ছেলে জন্ম দিবে সেই ওই বাড়ির মালিক হবে। ও, রুবাইদা এসে জুলফিকারের পাশে দাঁড়ালো। জুলফিকার হেসে দিল। রুবাইদা বলে, কিসের কাজ সেখানে? আর তোমরা গিয়েছিলে নামাজ পড়তে, এসব আবার কখন ঘটলো? অনুমতি দিল কে এসবের? জেহের নিচে টেবিল থেকে গ্লাসে পানি নিয়ে পান করে তারপর বলে, যে ওই বাড়ির মালিক সে অনুমতি দিয়েছে বড় মা। অবাকের সাথে জুলফিকারের দিকে তাকালো রুবাইদা। জুলফিকার হাততালি দিয়ে বলে, আম্মি জান, আমি ওদের উপকার করেছি, খুব ভালো করেছি। রুবাইদা বলে ওঠে, আমাকে একটু খুলে বলবে এসব কিছু? জেহের বলে, নামাজ পড়ে আমরা বাসায় এসে দেখি এলাকার লোকজন একজোট হয়ে বসে আছে মহলের বাইরে। ওরা বলে এখানে নাকি সিনেমা করার জন্য নৃত্য পরিবেশনের ভালো বাড়ি লাগবে। আমাদের জমিদার বাড়ি নিয়ে ডিরেক্টর অনেক শুনেছে। ওরা যে সিনেমা বানাবে তাতে জমিদার বাড়ি লাগবে, জমিদার বাড়ি নিয়েই সিনেমা। এছাড়া তার পাশে খড়কুটোর মধ্যেই বাস করে কাশেম আলী। সে অনুরোধ করে তার মেয়ের বিয়েটা জমিদার বাড়িতেই দিতে। মেয়ের বিয়ে ভালো জায়গায় ঠিক করেছে, তারা নাকি কিছু চায় না, শুধু অনুষ্ঠান করতে চায়। কাশেম আলীর কান্না দেখে জুলফিকার রাজি হয়। রাজি হলো আর তোমরাও ওকে সাই দিলে? আরে ওর মন তো এখন স্বাভাবিক না। কিছু করার নেই বড় মা। ওনারা কাল পরশুর মধ্যে শুটিং করবে বলে অগ্রিম কাগজ বানিয়ে আনে। এই তো গেটের কাছে সবাই দাঁড়িয়েছিল। কাগজটা যেই দেখালো অমনি জুলফিকার হাতে টিপসই দিয়ে দেয়। রাগে চোখে তাকায় জেহের জুলফিকারের দিকে, যেটা দেখে জুলফিকার হাততালি দিয়ে বলে, বেশ করেছি আমি। ওই বুড়োর মেয়ের বিয়ে হবে, আনন্দ করবে, আমি বেশ করেছি। জুলফিকারের সাথে জিসানও লাফায়, সেই সাথে খুশি হয় তাহের। সে তো খুশি হয় এখানে কিছু নৃত্য পরিবেশনের জন্য রমণী আসবে বলে, যাদের সাথে সময় কাটাতে পারবে। রুবাইদা চিন্তার ছাপ মুখে এনে বলে, জুলফিকার তো নাচনওয়ালি পছন্দ করে না, তাই তো আমরা জমিদার বাড়ি ছেড়ে এই নতুন সওদাগর মহলে এসেছিলাম, কারণ ওখানে নাচের বড় ঘর আছে। সত্যি কি তাই? সেখানে এখন ওই লিমন হাজির হবে। মানে এই যে কাগজে 3টা কথা উল্লেখ, সিনেমার জন্য নাচের শুটিং, বিয়ে আর তদন্ত।
ওখানে আবার কিসের তদন্ত? মধুজার মৃত্যুর তদন্ত। বিরক্ত হয়ে রুবাইদা বলে, যে আমার ছেলেকে ধোঁকা দিয়ে চলে গেছে তাকে নিয়ে এত মাথা ব্যথা কিসের? আমার ছেলেটা কি সুখ পাবে না? এগুলো তো ওর জন্যই হচ্ছে। কি দরকার ছিল না বুঝে টিপসই করে দেয়ার? এখন বোঝো, যার বিয়েটা তোর অনুমতি দেওয়া হয়েছে। এতে মনে হচ্ছে তোর খুব ক্ষতি হয়ে গেল। কথাটি বলতে বলতে ভিতরে ঢুকে লিমন। জেহের তাকে দেখে ক্ষিপ্ত হয়। লিমন হালকা হেসে তাকালো রোহিণীর দিকে। রোহিণী এটা দেখে হাসলো, কিন্তু দুজনের হাসির কারণ আলাদা। একজন মুগ্ধতার দৃষ্টিতে হেসেছে, আরেকজন সহানুভূতির দৃষ্টিতে। জেহের সূক্ষ্ম দৃষ্টি দিয়ে প্রশ্ন করে, এই ভর দুপুরে তুই এখানে কেন? দুপুরের ভোজ এখানে সারতে এসেছি। এটা হোটেল না, এখান থেকে 10 মিনিট হেঁটে যা, দেখতে পাবি বড় খাবারের হোটেল আছে। সওদাগর মহলের নাম করে না হয় একটু ফ্রিতে খেলি সেখানে। সওদাগর মহলের নাম করতেই যদি হয় তাহলে বাইরে কেন খাবো? সওদাগর মহলেই খাবো। উত্তরে জেহের কিছু বলে না। জুনায়েদ সওদাগর বলেন, কি চাই এখন তোমার? জমিদার বাড়ির চাবি। এখন কেন? লাঞ্চ করে তদন্তের কাজ করা হবে। আমরা পুলিশরা খেয়ে না খেয়ে পরিশ্রম করি আঙ্কেল, অন্যের হকের দিকে নজর দেই না। কথাটা সোজা এসে কাটার মতো লাগলো জেহেরের গায়ে। কথাটা যেন তাকেই উদ্দেশ্য করে বলা। জুনায়েদ সওদাগর চাবি এনে দিলেন আর চোখে তাকালেন জেহেরের দিকে। জেহের আস্থার চোখে তাকালো, বুঝিয়ে দিল কিছু হবে না। লিমন চাবি নিয়ে আঙুলে করে ঘোরাতে ঘোরাতে পেছন ফিরতেই রুবাইদা বলে, দুপুরে কাউকে খালি পেটে বিদায় দিতে নেই। লিমন থেমে যায়। পেছনে ঘুরতেই রুবাইদা বলে, দুপুরে আমাদের সাথে খেয়ে যাও। কিন্তু আপনাদের বাড়ির ছেলে তো এটা পছন্দ করবে না আন্টি। রুবাইদা জেহেরকে বলে, দুপুরে খাবার সময় কাউকে অপমান না করাই ভালো। এই এলাকার সুরক্ষার জন্য সরকার থেকে যেটা পুলিশকে অনুমতি দেওয়া হয় ওটা ওদেরকে করতে হয়। এখানে ওদের উপর ক্ষিপ্ত হয়ে লাভ নেই, নিজে ঠিক থাকলে সব ঠিক থাকবে। জেহের কিছু না বলে চুপ করে সোফায় বসলো। মাথা থেকে টুপি খুলে পাশে রাখলো, চুলগুলো হাত দিয়ে উঁচু করে নিয়ে একটু দম নিল। বাড়ির সবাই মিলে এখন খেতে বসবে। ফরিদা আর জাহানারা এসেছে মাত্র। লিমনকে দেখে অবাক হয়ে জাহানারা বলে, পুলিশ আবার দুপুরবেলা কেন? তাহির পাশে এসে ফিসফিস করে বলে, জমিদার বাড়িতে এন্ট্রি নেওয়ার একটা লাইসেন্স পেতে চিন্তা করো না আম্মিজান, আমরা এখন জমিদার বাড়িতে যেতে পারবো। খুশিতে আত্মহারা জাহানারা। সওদাগর মহলের থেকেও বড় সেই জমিদার বাড়ি, তবে আধুনিকতার দিক থেকে সুবিধা এখন এই সওদাগর মহলে। জাহানারা বলে, কিভাবে সম্ভব হলো রে? সবাই পাগলের দয়ায়। সুস্থ থাকতে তো আর জমিদার বাড়ির দর্শন করাবে না, পাগল হয়ে উপকারটা করেই দিল। তাই? তাহলে তো দেখছি বাড়িতে পাগল পোষাও ভালো, মাঝে মাঝে সার্ভিস পাওয়া যায়। রুবাইদা গলা উছিয়ে বলে, সবাই খেতে বসো। সবাই যার যার জায়গায় বসে। জেহের যেই আড়াআড়ি চেয়ারে একটা চেয়ারে বসতে যাবে অমনি সেখানে জুলফিকার এসে বসে। অনেকদিন পর ছেলেকে নিজের স্থানে বসতে দেখে ঠোঁটটা হাস্যোজ্জ্বল হলো রুবাইদার। বাড়ির বড় ছেলেদের নামডাক আলাদা, তারা সবসময় প্রধান হিসেবেই সম্মানিত হয়। জুলফিকার পাগল হবার পর থেকে এই চেয়ারে জেহের বসে। জুলফিকার নিজের ঘরে খায়, আজকে জুলফিকার তার আসনে বসেছে, যেটা দেখে জুনায়েদ সওদাগর আর রুবাইদার সাথে রোহিণী, ফালাক, তামান্না আর মর্জিনা খুশি হলেও মুখ ভার হলো ফরিদা আর জুবাইর সওদাগরের। জেহের মুখটা কালো করে অন্য স্থানে বসলো। লিমন তার পাশে বসে বলে, পাগলের সাথেও হেরে গেলি দোস্ত, আফসোস, বড়ই আফসোস। খাবার শেষ করে লিমন চলে যায় জমিদার বাড়ির দিকে। যাওয়ার সময় বলে, আপনি আর জেহের কাল এই বাড়িতে থাকবেন। বিরক্তির সাথে জেহের বলে, কেন? অফকোর্স, তোদের জমিদার বাড়ি, তাই আমরা আমাদের ইনভেস্টিগেশন চালাবো, আর অন্যরা কি কি করলো এটা তোদের দেখতে হবে। লিমনের কথা শুনে জুনায়েদ সওদাগর বলেন, তাহলে বাকিরা কোথায় থাকবে? বিয়েটা তো শুধু একদিনের জন্য, তাই ওদের থাকার কোনো প্রয়োজন নেই। শুটিংয়ের লোকেরা নিজের ব্যবস্থা করে নেবে এখানে, শুধু তো 2 রাতের ব্যাপার। ঠিক আছে, আমরা কাল যাব। তোমাদের কারো ইচ্ছা আছে জমিদার বাড়ি দেখার? বাড়ির প্রত্যেকে জিজ্ঞাসা করে। জুনায়েদ সওদাগর জেহের না বলতে চায়, তার আগে রোহিণী, তামান্না এরা বলে ওঠে, হ্যাঁ। সবার আগে জাহানারা সওদাগর বলে, কেন ইচ্ছে হবে না ভাই?
আমাদের বাবার স্মৃতি আছে ওখানে, আমাদের জমিদার বাড়ি বলে কথা, যেতে তো চাই। জুনায়েদ সওদাগর দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, তাহলে আর কি, চলো তাহলে কাল কিছুদিন না হয় থাকলাম জমিদার বাড়িতে। লিমন চলে গেল সেখান থেকে। জমিদার বাড়িতে কাজ আছে তার। লিমন যেতেই জেহির এসে বসলো জুনায়েদ সওদাগরের পাশে, কানের কাছে মুখ নিয়ে